দল বিএনপি উপজেলা বিএনপির পক্ষ থেকে আগামীতে আমাদের বিএনপি যে নেতৃত্ব কিছুক্ষণ পর আমরা দ্বিতীয় অধিবেশনে দুইজন নেতৃত্ব আপনাদেরকে দিব, সেই নেতৃত্বে যে কমিটি 71 জনের যে কমিটি হবে সেখানে কোনো ধরনের জানে তাতে অনুপ্রবেশ না ঘটে। আপনারা জানেন, আমাদের চেয়েও আপনারা বেশি জানেন। আপনারা উপজেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন, যদি এরকম কোনো আওয়ামী অনুপ্রবেশ যদি বিএনপির ভিতরে অনুপ্রবেশ ঘটে, আপনারা সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলা নেতৃবৃন্দকে আবার আপনারা উপস্থাপন করবেন। কেননা আমাদেরকে বাংলাদেশে এখন আওয়ামী ফ্যাসিস্ট না থাকলেও তাদের দূষররা আজকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে তাদের ঢুকে পড়েছে। তারা আগামী দিনে আমাদেরকে ফ্যাসিজম থেকে মুক্ত করতে হবে। ব্যালটের মাধ্যমে আমাদেরকে দানের শীষকে বাংলাদেশের বিএনপিকে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় পুনঃসীন করার জন্য এই অনুপ্রবেশকে ঠেকাতে হবে, সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে হবে এবং সাথে সাথে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে, যারা ছাত্র দল, যুব দল সহ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের নিজেদেরকে আমাদের সাধারণ জনগণের কাছে বিতর্কিত হওয়া চলবে না। এই সমস্ত অনুপ্রবেশকারী আমাদের মধ্যে ঢুকে বিভিন্ন বিএনপি দল নাম ব্যবহার করে বিভিন্নভাবে আমাদের দলকে সমালোচনার জায়গায় নিয়ে যাচ্ছে এবং আমাদের নেতৃবৃন্দ সমালোচনাটাকে সামান্য কিছু করলেও যেভাবে প্রচার হচ্ছে, কিন্তু আমাদের অপরাপর রাজনৈতিক দলগুলা অনেক বড় কাজ করে যাচ্ছে, অনেক বড় কাজ করে গেলেও তাদের কথাটা আওয়াজ আসতেছে না। সুতরাং আমাদের দলকে খুব সতর্কভাবে আগাতে হবে, এই বুঝপুরকে রক্ষা করতে হবে। আগামী দিনে অতীতের মতো আপনারা দানের শীষকে বিপুল ভোটে জয়লাভ করে ফটিকছড়িতে আমাদের এই শাসনকে পুনরুদ্ধার করবেন, এই আশা ব্যক্ত করে আগামী দিনে যে নেতৃত্ব আসবে তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আজিজুল্লাহ ভাইকে অসংখ্য সুন্দর বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, দাঁতমারা ইউনিয়ন কৃতি সন্তান, শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব ইদ্রিস মিয়া ইলিয়াস ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলার বুঝপুর ইউনিয়নের দ্বিবার্ষিক কর্মী সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভার সম্মানিত সভাপতি মহোদয় এবং প্রধান অতিথি মহোদয়, উপস্থিত আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির কান্ডারি এবং আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আজিমুল্লাহ বাহার এবং আমাদের সদস্য সচিব আমার ভাই জহির আজম সহ আজকের এই সম্মেলনে উপস্থিত উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দুই 2024 আমাদের ঘটনাবহুল বছর ছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে ইনশাল্লাহ 2025। পুরাতনের বিদায় আর নতুনের আগমন, এটা একটা চিরাচরিত নিয়ম। তাই কবি সাহিত্যিকরা নতুনদের নিয়ে আগমনী গেয়ে থাকেন, তাদেরকে জানায় সাদর সম্ভাষণ এবং এক সময় আসে তার বিদায়ের পালা, আর আমাদের জীবনে চলছে পালা বদলের খেলা।
আমি আপনাদের বক্তব্য, সবার বক্তব্য, এত সুন্দর বক্তব্য যে আপনারা দিয়েছেন, বিশেষ করে আমাদের মনে হয় আজকে 7 নম্বর না 8 নম্বর সম্মেলন, এই ওয়ার্ড পর্যায়ে এত বক্তব্য এবং এত সুন্দর বক্তব্য আমি খুব কম শুনেছি। বাস্তব সত্য কথা এটা। এর কারণ হলো বিড়ালের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, বিড়ালও তখন বাক হয়ে যায়। আপনারা যেরকম ঘুষখোর মামলার আসামি, আমি ঘুষখোর মামলার একজন আসামি। ঘটনার 7 মাস 2 দিন পর হাটাজারির এসপি আমাকে বাড়ি থেকে নিয়ে এসে সবগুলো মামলায় ঢুকিয়ে দেন। এই যে আমাদের বক্তারা বক্তব্য করেছেন, ডেলি আমাদেরকে হাজিরা দিতে হয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার ডেলি আমরা হাজিরা দিয়েছি। এই 12 বছরে শুধুমাত্র গত ডিসেম্বর মাস আমরা ছুটি পেয়েছি সরকার পতনের পর। কোনো ছুটি ডিসেম্বর মাসে আমরা পাই নাই। হাইকোর্টে ছুটি পাই, আপনার এই আদালতে ছুটি পাই, চট্টগ্রাম আদালতে আমরা পাইতাম না, কারণ আমরা বিভাগীয় দ্রুত মামলার আসামি, বড় অপরাধী আমরা। এই সরকার পতনের পর এই ডিসেম্বর মাসে আমাদেরকে হাজিরা দিতে হয় নাই। আমার ছোট ভাই করিম সাহেব বলেছেন, জজ সাহেব বলেছে, আসতে যাইতে কষ্ট হইলে সামিয়ানা টাঙ্গায়, তাবু টাঙ্গায়, এখানে থেকে যান। আমি আরেকটা বলি, আমাদের এই মামলার 65 জন শিক্ষক একসাথে আবেদন করেছেন উকিলের মাধ্যমে মাননীয় আদালত, আমরা যদি স্কুল মাদ্রাসায় যাই তাহলে আমরা হাজিরা দিতে পারি না, আর যদি হাজিরা দিতে আসি স্কুল মামলায় যেতে পারি না, আমরা শিক্ষা দিতে পারি না। আপনি দয়া করে আমাদেরকে উকিলের জামিন দেন। উনি কি বলছে জানেন জোসেফ? বিচারপতি বলছে, কি বলছেন, আপনাদের চাকুরি এখনো আছে? আপনাদের চাকুরি এখনো আছে? এত বড় অপরাধী ছিল আমাদের শিক্ষকরা নাকি? সবাই এখানে হত্যা করেছে। এগুলো আত্মপক্ষ সমর্থনের কোনো শুরু আমাদের ছিল না। যা গত 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে বিদায় করে দিয়েছে। হাসিনা সরকার দিন দুপুরে লক্ষণ সেনের মতো পালিয়ে গেছেন, এই জন্য ওনাকে বেগম লক্ষণ সেন বলা হয়। আমি প্রথমে শ্রদ্ধা জানাই এবং আত্মার মাগফিরাত কামনা করি যারা বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে গিয়ে হাসিনা সরকারের বিভিন্ন গুন্ডা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, এবং সমবেদনা জানাই যারা এখনো বিভিন্ন হাসপাতালে, আপনারা আমরা টিভিতে দেখি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এবং ধন্যবাদ জানাই, সেলিউট করি সেই সব ছাত্রদের যারা অতি অল্প সময়ের মধ্যে সেই রকম আন্দোলন গঠনের মাধ্যমে হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে দ্বিবার্ষিক সম্মেলন। দ্বিবার্ষিক সম্মেলন মানে হলো আপনাদের বিভিন্ন ওয়ার্ড কমিটি এবং যার সম্মেলন, তাদের আন্ডারে যেসব কমিটিগুলো ছিল তাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে অথবা ভোটের মাধ্যমে একটা কমিটি গঠন করা। এই সম্মেলনের মাধ্যমে নেতৃত্বের পরীক্ষা হয়, নেতৃত্বের জ্বালাই করা হয়। অনুসারীরা, কর্মীরা কি করে, যারা লোভ, লালসা, ভয়, ভীতি, লাভ ও সবের কাছে মাথা নত করে না, তাদেরকে বেছে নেয়। যারা নেতৃবৃন্দের দুঃসময়ের কাছে থাকে তাদেরকে বেছে নেয়। এই আজকে আপনাদের এই সম্মেলন, আমি সাথে সাথে বলবো, বাংলাদেশের গত 15 বছরে হাসিনা বাংলাদেশের রাজনৈতিক সামাজিক পরিবেশ যেভাবে খারাপ করে দিয়েছে,
এখন সমাজে একজন ভালো মানুষ পাওয়া, রাজনীতিতে একজন ভালো নেতা পাওয়া এবং রাষ্ট্রীয় কাজে একজন ভালো কর্তা পাওয়া, এটা আমাদের জন্য অতি সৌভাগ্যের ব্যাপার এবং আল্লাহর পক্ষ থেকে এক অতি উত্তম নিয়ামত। সুতরাং আপনারা আজকে আপনাদের রায় প্রদানের মাধ্যমে সুন্দর একটা কমিটি গঠন করবেন। ইনশাআল্লাহ আমাদের আগামী নির্বাচন সামনে আসতেছে, এই নির্বাচনে যাতে তারা সততার সহিত আপনাদেরকে সবাইকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে আগামী নির্বাচনে সুন্দর কার্যকলাপের মাধ্যমে মানুষের মন জয় করে আমাদের দানের শীষে ভোট আনয়ন করতে পারে। আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রতিদিন বলতেছেন, আপনারা সবাই জনগণের সাথে থাকবেন, জনগণকে সাথে রাখবেন এবং আবার এই নির্বাচনে যাতে জনগণ আগামী নির্বাচনে যাতে জনগণের রায় পান, সেই জন্য সবার সাথে ভালো ব্যবহার করবেন। এই কেউ যদি মনে করে বিএনপি ক্ষমতায় চলে এসেছে, সেটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। বরং আমরা যদি অতীতে সরকার চালাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তা থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটা কর্মী নেতৃত্বের সামনে অগ্রসর হওয়া দরকার। কারণ সামনে যে নির্বাচন আসতেছে, মানুষের মন জয় করা ছাড়া আওয়ামী লীগের মতো গুন্ডামির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা যাবে না। মানুষের মন জয় করে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে মানুষের মন জয় করে ইনশাআল্লাহ আমরা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছি। সুতরাং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, এখন যদি আপনারা কোনো খারাপ কাজে জড়িত হন, এগুলার জন্য বিএনপিকে আগামী নির্বাচনে জনগণের সামনে কৈফিয়ত দিতে হবে। আমি মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, আমি আর বললাম না, শুধু বলবো ইনশাল্লাহ অতীতে যেরকম বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, সামনে ইনশাল্লাহ ক্ষমতা বিএনপির জন্য খরা নাড়তেছে। সুতরাং আপনারা ধৈর্য ধরুন, আর কয়েকটা মাস সবর করুন। গণতন্ত্রের প্রতীক দল, জোর কদমে চললে চল, দূর নহে পথ মন্দিরে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইদ্রিস মিয়া ইলিয়াস ভাই, অসংখ্য সুন্দর বক্তব্য রেখেছেন, সেই জন্য ভূতপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপি গণমানুষের দল, আপনারা গণমানুষ নিয়ে রাজনীতি করবেন। আমরা সব সময় মানুষের সুখে দুঃখে থাকবো, মানুষের পাশেই থাকবো, মানুষের মঙ্গলে কাজ করবে, এটাই হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য, ভূতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, শ্রদ্ধাভাজন ব্যক্তি, ভূতপুর আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব এস.এন. নুরুল ইসলাম তালুকদারকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ভূতপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি আমার বন্ধুবর মাহবুব আলম আজাদ সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন, আমার বাবার সমতুল্য, যার হাত ধরে আমি রাজনীতি শিখেছি, যেই শিক্ষক একজন ছাত্রকে বেতের বাড়ি দিয়ে শিক্ষা দেয়, সেই শিক্ষক আমার শ্রদ্ধাভাজন জনাব নুরুল আলম আজাদ সাহেব আজকের প্রধান অতিথি। আজকের আমাদের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তর সুরে, বেগম খালেদা জিয়ার উত্তর সুরে, তারুণ্যের অহংকার তারেক রহমানের আদেশ ক্রমে
মনোনীত করতে আমাদের ফটিকছড়ির গণমানুষের আমাদের প্রিয় নেতা, যার রক্ত ফটিকছড়ির মাটিতে ঝরেছে, আপনারা বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন, সেই আমার প্রিয় নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব আমার বন্ধুবর, জাগদল থেকে আমরা একসাথে রাজনীতি করেছে। আমরা আমাদের উপপ্রধানমন্ত্রী জামালউদ্দিন সাহেবের ইলেকশনের সময় আমরা ফটিকছড়ি উপজেলার আনাচে কানাচে আজকে ফটিকছড়ি উপজেলার সদস্য সচিব, আজকের বিশেষ অতিথি জনাব জহির খান চৌধুরী সাহেবকে নিয়ে আমরা অনেক জায়গা আমরা ঘুরে ফিরে আমরা তখন জাগদল থেকে আমরা রাজনীতি করেছি। আজকে উপস্থিত আছেন, আমি সবার নাম নিচ্ছি না, এখানে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত, আমার মুরব্বীবৃন্দ উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, উলমাই দল এবং উপস্থিত আমার মুরব্বীবৃন্দ এবং আমার মা ও বোনেরা, হিন্দু ভাইদের প্রতি রইল আমার নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখানে আজকে দাঁড়াই আমি কি বলবো, আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না আপনাদের সামনে। আমি 16 বছর নির্যাতিত হয়েছে, আমি 16 বছর 16টা মামলা নিয়ে আমার মাথার উপর বোঝা নিয়ে আমি চট্টগ্রাম শহরের জজ করে এই 16 বছর মামলার হাজিরা দিতে দিতে সপ্তাহে 5 দিন আমরা শহরে গিয়েছি। আপনারা দেখেন, এই 16 বছর যদি আপনি হিসাব করেন, মাসে কয় দিন, বছরে কয় দিন, এই 16 বছরে কয় দিন আমি চিটাগাং শহরে হাজিরা দিয়েছি। আমি জাগদল থেকে আমি বিএনপি করে, এখনো বিএনপি করে, বিদেশে গিয়েছি সেখানেও বিএনপি করি। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার 47 বছর বয়স চলতেছে। আমি দল ত্যাগ করি নাই, দলের এত নির্যাতনের পরেও আমি দলের মধ্যে আছি, দল নিয়ে দলকে আঁকড়ে ধরে। আজকে আমি ভোজপুরে যখন দায়িত্ব গ্রহণ করেছে আহ্বায়ক হিসেবে, আপনারা জানেন আমি প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগের গুন্ডাদের ভয়ে আমি 7-8 জনকে নিয়ে আমি মিটিং করে করে লুকিয়ে লুকিয়ে আমি 9টি ওয়ার্ডের কমিটি করেছি। আমি এই কমিটিকে সাজানোর জন্য আমি প্রত্যেক দিন আমি যখন বাজারে আসি সকাল থেকে রাত 10টা পর্যন্ত শুধু আমার কাজ ছিল আমার প্রত্যেক কর্মী ভাইদের কাছে যাওয়া। ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, প্রত্যেকের কাছে আমি যেতাম। আমি গিয়ে আজকে আমি ভোজপুর ইউনিয়নকে আমি একটি সুন্দর আহ্বায়ক কমিটি আমি আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহারকে উপহার দিয়েছি। আপনারা জানেন আমি প্রত্যেক 9 ওয়ার্ডে আমি কর্মী সম্মেলন করেছি, যেটা আমার মনে হয় ফটিকছড়ি উপজেলায় কোন ইউনিয়নে করতে পারে নাই। আমরা বিএনপির নির্দেশে, বিএনপির কমিটির সহযোগিতায় এই ভোজপুরে যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল প্রত্যেকে ওয়ার্ডের কর্মী সম্মেলন করেছে। আমার মনে হয় এটা নজিরবিহীন ভোজপুরে। আজকে আমরা 16 বছর আওয়ামী লীগের নির্যাতনে আমরা ভোগ করেছি। আমার এই ভোজপুরের কাজিরহাটে আমি সাবেক 2 বার সভাপতি, 3 বার আমি সাধারণ সম্পাদক ছিলাম কাজিরহাট বণিক কল্যাণ সমিতির।
আমি কাজিরহাট বাজারে আমার একটি বড় ব্যবসা ছিল, যেই বাজারে 13 সালে আমার দোকানের মূলধন ছিল 20 লক্ষ টাকা। আমার পরিবার বিএনপি পরিবার, আমার বাবা জাগা দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সেই সূত্রে আমি যুব সংঘের আহ্বায়ক ছিলাম। এই বোসপুরে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জাগা দল গঠন করেছিল। আপনারা জানেন আমার দোকান তছনছ করে বন্ধ করে দিয়েছে। আমার পরিবারে কেউ ছিল না, শুধু একমাত্র মেয়েরা ছাড়া। আমার কোনো ভাই থাকতে পারে নাই। আমার যেই ছেলে 18 বছরের ছেলে আমার দোকানে বসতো, দোকান করতো তালুকদার ট্রেডার্স। আপনারা জানেন সেই 18 বছরের ছেলেকে আমার দোকানে বসতে দেয় নাই। আমার দোকান থেকে আমার ছেলেকে বিতাড়িত করেছে। আপনারা দেখেছেন কেন করেছে? আমি বিএনপি করে বিদায়। আমার ছেলেকে 6 দিনের মাথায় 13 সালে আমি 6 লক্ষ টাকা দিয়ে আর্জেন্ট কাতার পাঠিয়ে দিয়েছি। তখন আমি ছিলাম রংপুরে, আমি তাবলিগ জামাতে চলে গিয়েছিলাম, এখানে থাকতে পারি নাই। জামিন নিয়ে এসেও বোসপুরে ঘরে থাকতে পারে নাই। মানুষের পাক করে ঘুমাইছে, লেফটেনে ঘুমাইছে, মানুষের চেঞ্জের ভিতর ঘুমাইছে, মানুষের রাস্তা রাস্তায় ঘুরেছে, মানুষের গাছ বাগানে ঘুমাইছে। আপনারা জানেন আমি কত কষ্ট করেছে। এই 20 লক্ষ টাকা আমার মূলধন যখন এই দোকানে এই দোকানে যখন আসছিল, আমার ওয়াইফকে আমি নাম বলতেছি না, 4 লক্ষ টাকা দিয়ে বিদায় দিয়েছে। বাকি মালগুলো কোথায় গেল? আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন। আমার একটি বাগান ছিল, আজকের বাজারে 1 কোটি টাকা। আমার বাগানকে আওয়ামী লীগের গুন্ডারা কেটে নিয়ে ধ্বংস করে দিয়েছে। এগুলো আপনাদেরকে আমি বিচার ছেড়ে দিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি এবং করব, মৃত্যুর আগ পর্যন্ত আমি বিএনপি করে যাব। আজকে আমি একটি কথা বলতে আছি, আমাদেরকে যারা আপনাদেরকে এই কেস 16টা কেস আমার মাথার উপর দিয়েছে, আমি ধিক্কার জানাই। যারা আমাদের লিস্ট করেছে, যারা আমাদের এই 16টা মামলার সাক্ষী দিয়েছে, যার ছেলেরা এই মামলার কোর্টে বসে লিস্ট করেছে, তাদেরকে ধিক্কার জানাই এবং তাদেরকে আমরা আপনাদের কাছে বিচার দিচ্ছি। তাদের পরিবার থেকে আমি আগামী দিনে এইখানে যে বিএনপির কমিটি হবে, আমি তাদের পরিবার থেকে, কোন সাক্ষীর পরিবার থেকে, কোন আওয়ামী লীগের দূষণের পরিবার থেকে আমি একজনকেও এই বিএনপির কমিটিতে আমি সদস্য আমি অন্তর্ভুক্ত করব না। আমি বলবো আপনারা আগামী দিন, এখানে সময় খুব সংকীর্ণ, আজকের মনের জ্বালা আজকে মিটাতে পারতেছি না, শুধু একটি কারণে, সময়ের অভাব। আমি এখানে বলবো আগামী দিনে আমার ভাই ইলিয়াস মাস্টার ইলিয়াস সাহেব বলছে যে আমরা যদি আগামী দিন ক্ষমতায় যেতে হয়, আমরা চরিত্রবান হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায় আমরা করব না। কেন করব না? আমরা যদি তারেক রহমানের নির্দেশে আগামীকাল যদি বাংলা ইলেকশন হয়, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, ওই সরকারের মাধ্যমে ইলেকশন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। আপনারা যদি ফটিকছড়ি উপজেলায় আগামী দিন যদি এমপি থাকেন, এমপি চান, যেই কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব আজ আহ্বায়কের দায়িত্ব নেওয়ার পর এই ফটিকছড়ি উপজেলার জয়ের কাংশ আনাচে কানাচে গিয়ে এই কমিটিগুলো সাজাইছে। বিগত দিনে কোন নজির নাই যে ফটিকছড়ি উপজেলায় ছাত্র দল, যুব দল,
স্বেচ্ছাসেবক দল এবং মৎস্য দল, শ্রমিক দল, কোন সময় গঠন করে নাই। আজকে এই কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব উনার সুদক্ষ পরিশ্রমে, উনার মেহনতের ফসল আমরা দিয়েছি। কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব আপনাদেরকে উপহার দিয়েছে। আপনারা আগামী দিন আমাদের ফটিকছড়ি উপজেলা থেকে কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব ইলেকশনে বিএনপি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে এবং নমিনেশন নেবেন। আপনারা দলকে শক্তিশালী করে আপনারা আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবকে দানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন। আমরা এমপির বদল মন্ত্রী পাবো এবং ফটিকছড়ির উন্নয়নের কাণ্ডারি হবে, উন্নয়ন করবে। সময়ের অভাব, অনেক কিছু আমি লিখে এনেছিলাম বলবো, কিন্তু বলতে পারতেছি না। এই জন্য আমি দুঃখিত। আমার সময় বেশি না হতে হয়তো আপনাদের যদি কোনো মনে কষ্ট এসে থাকে আপনারা আমাকে মাফ করে দেবেন। আর ঠিক কথা আমি না বলে পারতেছি না। আমাদের ভোজপুরে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা বসবাস করতেছেন, আপনারা মনে করবেন আপনারা আমার ভাই, আপনাদের উপর কোনো অত্যাচার হতে পারবে না। আপনারা ব্যবসা বাণিজ্য করেন। আপনাদের মনে আছে 5 তারিখ যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম, তখন আপনারা 5টা বাজে দোকান বন্ধ করে চলে গিয়েছিলাম। আমি 6 তারিখ সকালে এসে প্রত্যেক সাইনবোর্ড থেকে আমি টেলিফোন করে আপনাদেরকে বাজারে এনেছিলাম, বলেছিলাম আপনারা দোকান করেন, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা দোকান করতে পারেন। এখন আমি ওয়াদা করতেছি আগামী দিনেও আমি আপনাদের পাশে থাকবো। আপনাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আগামী দিনে এখানে আমাদের বিএনপির কর্মী এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখানে আমাদের এমপি নির্বাচিত করব। আজিমুল্লাহ বাহারের হাতকে শক্তিশালী করব। আপনাদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমার সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, যিনি এই ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়ন, 2টি পৌরসভাকে অক্লান্ত পরিশ্রম করে সুসংগঠিত করে রাখছেন। আমাদের প্রধান কর্নেল আজিমুল্লাহ বাহারের হাতকে শক্তিশালী করতেছেন। সে আমাদের প্রিয় নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপি সদস্য সচিব জনাব জহির আলম চৌধুরীকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে ভোজপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন, আলোচনা সভা ও কাউন্সিলের সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের কৃতি সন্তান এবং কাউন্সিল পরিচালনা কমিটির সভাপতি জনাব মাহবুল আলম আজাদ ভাই, আরও উপস্থিত আছেন আপনাদের ভোজপুরের তথা ফটিকছড়ির কৃতি সন্তান, আমাদের রাজনীতি গুরু, অভিসংবাদিত নেতা, আপনাদের সুখ থেকে এখনো আপনাদের পাশে আছেন, যিনি আজ অনেক বয়সের বার তবু আপনাদের পাশে দাঁড়িয়ে এখানে আবার উপস্থিত হয়েছেন। ভোজপুরবাসীর ভাগ্য ভালো, তাই আমি ওনাকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং সংগ্রামী সালাম জানাই। আমি ওনার আরও দীর্ঘায়ু কামনা করি। উনি হলেন আমাদের নুরুল আলম আজাদ ভাই, এখানে উপস্থিত আছেন। প্রধান আকর্ষণ ফটিকছড়ি উপজেলা বিএনপির জননেতা এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এখানে উপস্থিত আছেন। অনেক সিনিয়র নেতা উপজেলা এবং ইউনিয়ন, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল
সহ এখানে অনেক সংঘ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সবাই তো এখানে যারা আছেন বিএনপিকে ভালোবাসেন, দীর্ঘক্ষণ ধৈর্য ধরে এখানে উপস্থিত সবাই বক্তব্য শুনতেছেন, সবাই নেতা, সবাই আমাদের তারেক রহমান বলেছেন মিছিলের পিছনের ছেলেও একদিন মূল্যায়ন করা হবে। এই আজকে সবাই বিএনপি করে, সেই জন্য এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সর্বপ্রথম একটা জিনিস বেশি খুশি হয়েছি, তৃণমূল পর্যায়ে প্রত্যেক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং তৃণমূল পর্যায়ের অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট আজকে খুব সুন্দর বক্তব্য রেখেছেন, খুব বক্তব্য তুলে ধরেছেন। আমার খুব ভালো লাগে এটাই। আমরা তো সব জায়গায় বক্তব্য রাখি, কিন্তু এরা তৃণমূল পর্যায়ে সব জায়গায় বক্তব্য রাখতে পারেন না। আজকে তাদের মনের ভাষা আজকে আমাদের সামনে তুলে ধরেছে, আমরা কিন্তু এগুলো নোট করেছি। আপনারা মনে আছে কিনা জানি না, সজীব ওয়াজেদ জয় অর্থাৎ শেখ হাসিনার সুযোগ্য পুত্র একদিন বলেছিলেন, আর 2-3 বছরের মধ্যে বিএনপি নামের কোন দল নাম থাকবে না। আজকে আপনারা এই যে বিভিন্ন হামলা জুলুমের শিকার হয়েছেন বলতেছেন, এই যেগুলি আপনাদের আন্দোলনের ফসল। আজ বিএনপির অস্তিত্ব কোথায়? এটা আপনাদের আন্দোলনের ফসল, এই আপনাদের হামলা মামলা যেটা গেছে এগুলির ফসল। হয়তো আল্লাহ ভালো জানেন, হয়তো আওয়ামী লীগ নামটা হয়তো অচিরে একদম বিলুপ্ত হয়ে যাবে, আশা করে থাকবে না। আমি আমার বক্তব্য বাড়াবো না, আপনারা দীর্ঘক্ষণ আমি একটা জিনিস উপলব্ধি করছি, ধৈর্য সহকারে আমি দেখতেছি আপনারা যে কিভাবে ধৈর্য ধরে রয়েছেন। এই পুষ্পুরবাসীকে আমি দেখতেছি ধৈর্য ধরে অত্যন্ত শান্ত প্রক্রিয়া চুপচাপ সবার বক্তব্য শুনতেছেন এই ঠান্ডার ভিতরে। তাহলে আমি দেখতেছি এটা নুরুল ইসলাম তালুকদার এবং আবুল কালাম রুবেলের নেতৃত্বের একটা গুণ বলে আমি মনে করি। আজকে এটার আরো একটা গুণ দেখতেছি, প্রবীণ নেতা, অবিস্মৃত নেতা নুরুল আলম আজাদ এবং মাহবুল আলম ভাইদের মতো আরো অনেক নেতাকে যে সবাইকে সম্পৃক্ত করে আজ বিশাল জনসভায় পরিণত করেছেন সম্মেলনকে, এটাই তাদের নেতৃত্বের গুণ। আমরা আশা করি আমরা তাদেরকে আহ্বায়কের দায়িত্ব দিয়ে তাদের হাতে নেতৃত্ব দিয়ে আমরা ভুল করি নাই। কি বলেন আপনারা? তাহলে আপনারা তো ভালো উপযুক্ত নেতৃত্ব পেয়েছেন, আশা করি ভবিষ্যতেও আশা করি এই বুঝপুর নেতৃত্ব আরো যারা ভবিষ্যতে আপনাদের নেতৃত্বে আসবে আপনাদের মনোনীত হবে, আর আশা করি আরো ভালো আরো সুন্দর হবে। আমরা সবাই তাদের নেতৃত্বে আরো সুসংগঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের বুটস্কুলের কথা সবাই এই যে বলছেন, দীর্ঘক্ষণ ধরে মনের ভাষা দুঃখ প্রকাশ করেছেন, এগুলি আশা করি চিরতরে মুছে যাবে। ভবিষ্যতে সুদিন আসতেছে, সবাই ভালো থাকবেন, শান্তি থাকবেন এবং সবার সুখে দুঃখে থাকবেন, সঙ্গ দিবেন। আপনারা সবাই মন জয় করে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবার দোয়া রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, সে আমাদের প্রিয় নেতা ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক। ফটিকছড়ি উপজেলায় মাটিতে যার রক্ত রঞ্জিত হয়েছে, সে একাদশের 18 সালের ইলেকশনের জনতার এমপি, মাটি ও মানুষের পরম বন্ধু, আমাদের সেই প্রিয় নেতা জনাব কর্নেল আজিমুল্লাহ পাহাড় সাহেবকে ওনার
বক্তব্য রাখার জন্য আমি ভোজপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, সম্মেলন কমিটির পক্ষ থেকে অভিনন্দন অনুরোধ জানাচ্ছি। বাহার ভাই আছে, তাকিলে বলো বাহার ভাই, ভয় নাই। ভোজপুরবাসীর পক্ষ থেকে বাহার ভাই এগিয়ে যাও, বাহার ভাই এগিয়ে যাও। ভোজপুর বিএনপির পক্ষ থেকে বাহার ভাই এগিয়ে চলো। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নম্বর ভোজপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আজকের প্রথম অধিবেশন আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সবারই মুরব্বী, অনেক প্রবীণ নেতা, আপনাদের সুপরিচিত, আমাদের সকলেরই সুপরিচিত মাহবুব আলম আজাদ ভাই, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, যাকে আমি সবসময় আমার মুরব্বী, আমার অভিভাবক মনে করে এসেছি এবং সবসময় ওনার উপদেশ, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ওনার থেকে আমি সবসময় ধার নিয়েছি। আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, শুধু এই ইউনিয়নের না, পুরা ফটিকছড়িরই একজন বিএনপি পরিবারের অভিভাবক নুরুল আলম আজাদ ভাই। উপস্থিত এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আমি সবার নাম নিচ্ছি না, কারণ আপনারা সবাই তাদের সাথে পরিচিত এবং তাদেরকে চেনেন। তো আর সামনে উপবিষ্ট যারা, বিশেষ করে আমাদের মুরব্বী বিএনপি পরিবারের সদস্য যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনছেন। নেতৃবর্গরা বিভিন্ন বক্তব্য নিয়ে এসছে, পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমি কিছুক্ষণ আগে আমরা একটা সম্মেলন করেছি অলরেডি হারুয়ালছড়িতে, ওই জন্য একটু আমার গলাটা ভেঙে গেছে, এই জন্য আমি খুব বেশি বড় করে বলছি না। তো আজকে আপনাদের উপস্থিতি এবং ধৈর্য ধরে আপনাদের এই বক্তব্য শোনা, অংশ নেওয়া, এটা একটা জিনিস প্রমাণিত আমার কাছে, সেটি হচ্ছে যে আপনারা বিএনপিকে কতটা নিবিড় ভাবে আপনাদের বুকে লালন করেছেন। হয়তো স্বৈরচারী ভূমিকার কারণে আপনারা প্রকাশ্যে অনেক কথা বলতে পারেন নাই, কিন্তু আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের প্রাণের একটা সংগঠন। আজকে সুযোগ এসছে, আপনারা কথা বলছেন, এইটাই প্রত্যাশিত, কারণ বিএনপি আপনাদের একটা প্রাণের দল আপনাদের প্রাণের একটা সংগঠন হিসেবে আপনাদের সবসময় মনের মধ্যে ছিল, প্রাণের মধ্যে ছিল, ভাবনার মধ্যে ছিল, অন্তরের মধ্যে ছিল, এবং সময় সুযোগ পেয়ে আপনারা সেটা প্রকাশ ঘটিয়েছেন। আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি আপনাদের এখানে এসে। একে তো আপনাদের আন্তরিক অভ্যর্থনা, অপরদিকে আমার দুই দিকে দুজন আজাদ সাহেবের বেষ্টনীতে আমি বসে আরামসে বসে আছি, দুই আজাদ ভাইয়ের মাঝখানে। তো এটা একটা বাড়তি পাওয়া।
যখন মুরব্বী থাকে আশেপাশে তখন আপনি অনেক স্বাচ্ছন্দ্য ভোগ করেন না, অনেক নিরাপদ মনে হয় নিজেকে। আমারও তাই মনে হয়েছে। তো আজাদ ভাইদেরকে আমি বলবো, 2 আজাদ ভাইকে, যে এই ফটিকছড়ির ভোজপুর ইউনিয়ন 4 নম্বর ইউনিয়ন, এখানেই আপনাদের রাজনীতি সবসময় পরিমণ্ডিত হয়েছে, পরিশীলিত হয়েছে, উদ্গীরিত হয়েছে। আপনারা এই প্রজন্মের যারা আছে, কি শোনা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যতদূর পারো ওনাদের একটু সুযোগ করে দেওয়া। তো আপনারা একটা সময়ে এই ভোজপুরটাকে বিএনপির ঘাঁটিতে রূপান্তর করেছিলেন। আজকে আপনাদের বয়স হয়েছে, আমাদেরও হয়েছে, কিন্তু আরেকটা প্রজন্ম যারা আমাদের এখানে নেতৃত্ব দিচ্ছে তারা আজকে এগিয়ে এসছে। ব্যাটন যেটা আছে সে ব্যাটনটা আপনাদের হাত থেকে ওদের হাতে এখন ট্রান্সফার হয়েছে। আমরা একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে আপনারা অতীতে শরীরের শক্তি দিয়ে এই সংগঠনটাকে সংগঠিত করেছেন। আজকে আপনারা সেটা যদি না পারেন, সেটা হয়তো আপনাদের সীমাবদ্ধতার কারণে, শারীরিক সীমাবদ্ধতার কারণে পারবেন না, কিন্তু তাদেরকে উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, তাদেরকে উপদেশ দিয়ে, তাদেরকে আদেশ দিয়ে অন্তত সংগঠনের এই প্রাণশক্তিটাকে টিকিয়ে রাখতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, একটা সময় এখানে গেছে ভোজপুর মামলার কথা যেটা বলা হয়েছে, এই ভোজপুর মামলার রেশ ধরে সমস্ত ভোজপুরবাসীকে কিন্তু কঠিন নিগড়ের মধ্যে কিন্তু নিক্ষেপ করেছিল স্বৈরাচারের সেই আওয়ামী লীগ সরকার। আমরা জানি, আমি নিজে এসে এসে খবর নিয়েছি, একটা সময় দেখেছি কিভাবে, শুনেছি কিভাবে, অনুভব করেছি কিভাবে এতগুলো নিরীহ মানুষকে তারা অত্যাচারের নিগড়ে নিক্ষেপ করেছিল। তারা ঘুরে থাকতে পারত না, ঘুরে বেরিয়েছে দিনের পর দিন, কোথায় থেকেছে, কোথায় রাত কাটিয়েছে, কোথায় খাবার খেয়েছে, তার কোনো বৃত্তান্ত হদিস কারো কাছে ঠিক মতো জানা ছিল বলে আমি মনে করি। দিনের পর দিন এই যে বলেছে অনেকে, ইলিয়াস মিয়া, ইদ্রিস মিয়া ইলিয়াস বলেছে, তারপরে এখানে নেতৃবর্গ সবাই বলেছে একটাই কথা, সপ্তাহে 5 দিন যদি হাজিরা দিতে হয়, এর চাইতে বড় নৃশংসতা কি ছিল বলেন? সেই জুডিশিয়ারি বিচার ব্যবস্থার যে বিচারকরা তথাকথিত তখন ছিল, তারাও কিন্তু তাদের অঙ্গুলি হেলনে কিন্তু এই কাজগুলো করেছে। নইলে 4 দিন 5 দিন কি করে হিয়ারিং হয়? একটা মানুষকে হয়রানি করার একটা নির্দিষ্ট সীমা থাকে, তারা অনেক আগে সেই সীমাটা অতিক্রম করেছে। আরে ভাই, সমস্ত মানুষ তো একসাথে অপরাধী হইতে পারে না, অপরাধী হইতে পারেন 2-4 জন, কিন্তু পুরো ভোজপুরবাসী, ভোজপুরের বাইরে গিয়েও অনেকে এই মামলার আসামি হয়েছে। অত্যন্ত কঠিন হৃদয় দেওয়ার ঘটনা। সেই বাগান বাজার পর্যন্ত কিন্তু এই অপরাধের আসামি করা হয়েছে সবাই। হ্যাঁ হ্যাঁ, সবাই, শুধু আজাদ ভাই না, শুধু আজাদ ভাইরা তো আছে, ওরা তো লিডার সবার আগেই আছে, তাই না? কিন্তু যারা সেভাবে পরিচিত না, এলাকায় মোটামুটি ভাবে জীবনযাপন করেছেন, আজাদ ভাইদের কথা বলবো না, কারণ আজাদ ভাইরা তো এমনি, ওনারা তো আমাদের সবার সবাই এক নামে চিনবে, সে বনেদি পরিবারের সন্তান, ওনাদেরকে আগেই দেবে। বিএনপি করে তো অপরাধ তো সবচেয়ে বড় হচ্ছে অন্য জায়গায়, যে এরা ওনারা সবাই বিএনপি করে, বিএনপি পরিবার সদস্য, এদেরকে ঢুকাও। এই ঢুকানোর আমরা প্রথমেই 5 আগস্টের পর, দ্বিতীয় স্বাধীনতার পর আমরা প্রথমেই কিন্তু নজর দিয়েছি অন্যান্য মামলাগুলোর সাথে কিন্তু এই ভোজপুর মামলাকে।
এই ভুজপুর মামলার হিসাবপত্র চলছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি এখানে যদি বেঁচে থাকি আগামী কিছুদিনের মধ্যে আপনাদের থেকে আল্লাহ দিলে এই মামলা থেকে একটা প্যানেল কাজ করছে এটার জন্য, আমাদের একটা প্যানেল কাজ করছে। আর বেশি কিছু বলবো না যে অগ্রগতি সম্পর্কে, কিন্তু ইনশাল্লাহ আপনারা এই মহা অভিশাপ থেকে, তথাকথিত অভিশাপ, আওয়ামী অভিশাপ থেকে আপনারা ইনশাল্লাহ মুক্ত হবেন। আপনাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা কথা বলতে পারিনি, এটা অনেকেই বলেছে, আমরাও বলছি, নতুন করে বলছি, আমরা কথা বলতে পারিনি, কথা বলতে আমাদের দেয়া হয়নি। কিন্তু এর মধ্যেই আমরা আমাদের সংগঠনটাকে কিন্তু একটু একটু করে, যেখানে যেভাবে সুযোগ হয়েছে, সুযোগ পেয়ে, সুযোগ নিয়ে আমরা এগিয়ে নিয়ে গেছি। এবং এটার জন্য মূল কৃতিত্বের দাবিদার আমাদের বিশাল নেতৃবর্গ এবং কর্মী বাহিনীর। কারণ তারা কিন্তু নেতা মানে একজনকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াকে। উনি চলে গেছেন, কিন্তু ওনার আদর্শটাকে আমরা আঁকড়ে ধরে আছি। এবং ভবিষ্যতে স্বপ্নের যে বাংলাদেশ বোনার স্বপ্ন আমরা সবসময় দেখে এসছি, আমরা সবসময় ধারণ করে আসছি। আমরা 19 দফাকে দ্বারা ধারণ করে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাত্র 3-4 বছরের শাসনকালের সেই 19 দফা, যেটা উনি বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে 19 দফার মাধ্যমে। সেই 19 দফার পথ ধরে এখনো বাংলাদেশ চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে ওনারই সন্তান আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব সুচিন্তিতভাবে প্রণয়ন করেছেন 31 দফা। 31 দফা কিন্তু 19 দফারই পরবর্তী সংস্করণ। এবং এই 19 দফার মধ্যে এমন কোনো দফা নাই, এমন কোনো কিছু বাদ নাই যেটা আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে সংস্কার করার জন্য বাকি আছে, এরকম কোনো কিছু ওটার মধ্যে বাদ পড়ে নাই। 31 দফা উনি 2 বছর আগে দিয়েছেন, কিন্তু আজকের যে সংস্কারের কথা বলা হচ্ছে সবকিছু কিন্তু এটার মধ্যে আছে। প্রথম দফাই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের প্রণয়ন, পুনর্বহাল। প্রথম হচ্ছে সংবিধান সংস্করণ। তো সংবিধান সংস্কার করলে তো সবকিছুই সংস্কার হয়ে যায়। তারপরে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ। তারপরে 3 নম্বর ধারায় বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল করতে হবে। যে তত্ত্বাবধায়ক সরকারকে কিন্তু হরণ করে নিয়ে গেছে, কে নিয়ে গেছে? সেই স্বৈরাচার, সেই স্বৈরাচার, সেই শেখ হাসিনা, যে উপলব্ধি করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি চালু থাকে তাহলে তারা ক্ষমতায় আর থাকতে পারবে না, মানুষ তাদেরকে কোনোদিন আর ভোটের রাজনীতিতে নির্বাচিত করবে না। ওই জন্য তারা সেদিন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিয়ে, যাতে করে ক্ষমতাটাকে ওদের ভাষায়, ওনার স্বপ্ন ছিল চিরস্থায়ী করা। আর উনি ধারণা করতেন উনি 1000 বছর ধরে বেঁচে থাকবেন, উনি থাকবেন। এবং বাংলাদেশ ওনার পারিবারিক সম্পত্তি। ওনার বাবা কথায় কথায় বলতেন, আমার বাবার বাংলাদেশ। আরে তোমার বাবার বাংলাদেশ কোত্থেকে হয়? জনমানুষের বাংলাদেশের বাংলাদেশের কেন? এটা কারো বাপের বাংলাদেশ না, এটা মানুষের বাংলাদেশ, বাংলাদেশিদের বাংলাদেশ। প্রত্যেকের সমান অধিকার। তো এগুলা করে কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে উনি বাংলাদেশের ক্ষমতা থেকে কোনোদিন যাবেন না। ক্ষমতা যে চিরস্থায়ী হয় না সেটা প্রমাণ কিন্তু ইতিহাসে ভুরি ভুরি আছে, তাই না? কদিন আগে আসাদ সরকার চলে গেল, তার বাবা হাফিজ সাহেব উনিও ক্ষমতার স্বপ্ন দেখেছিল। ওনার মৃত্যুর পর ওনার ছেলেকে, বড় ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছোট ছেলে আসাদ বিন কি বলে আসাদ বিন বাশার, তো ওনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে গেছে।
কিন্তু কই গেল? পালাতে হয়েছে। একই কায়দায় শ্রীলঙ্কায় পালাতে হয়েছে, লিবিয়ায় পালাতে হয়েছে, ইরাকে পালাতে হয়েছে। স্বৈরাচারী সরকার কোনোদিন স্থায়ী হয় না। আপনারা জানেন যে এমনকি ইউরোপের মতো দেশে, রোমানিয়াতে চচেস্কু এবং তার স্ত্রী, তারা একই কায়দায় কিন্তু তাদের ক্ষমতাটাকে চিরস্থায়ী করতে চেয়েছিল, কিন্তু জনরোষে প্রকাশ্য দিবালোকে এই স্বৈরাচারীদেরকে গুলি করে মারা হয়েছে। বিচার জনগণ করেছে, জনগণের উপস্থিতিতে তাদের বিচার হয়েছে। আজকে আপনি চলে গেছেন, আপনি চলে গেছেন, আপনি পালিয়েছেন, আপনি সমস্ত বাংলাদেশকে ছেড়ে পালিয়েছেন। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক কর্মী সবাইকে ফেলে পালিয়েছেন, আর সবাই জুয়ার মতো গর্তের মধ্যে ঢুকে গেছে। এইটাই হইতেছে নেত্রী। অন্যদিকে বেগম জিয়াকে দেখেন, অত্যাচারের সর্বশ্রেষ্ঠ পন্থা পর্যন্ত অবলম্বন করেও এই নেত্রীকে এতটুকু 1 ইঞ্চি টলাইতে পারেন নাই। উনি বলছেন এই দেশের জন্য আছে, এই দেশের মানুষের জন্য প্রাণ দেবে, এই দেশ ছেড়ে যাবো না। উনি যদি যেতে চাইতেন অনেক আগে ওনাকে মুক্তি দিয়ে দিত। দেশ ছেড়ে যদি পালাতে চাই, উনি পালান নাই। এখানেই পার্থক্য বেগম জিয়া এবং শেখ হাসিনার মধ্যে। একজন মানুষকে ভালোবাসে ধারণ করে, আরেকজন ক্ষমতাকে ভালোবাসে ধারণ করে। তাই আজকে একটা সময় এসছে আমাদের, আজকে যারা ভোজপুরে এত সুন্দর করে সংগঠনটাকে সাজিয়েছে, আমি তো খবর রাখি সবকিছু, ওনারা জানেন, যারা নেতৃবর্গ আছে, আহ্বায়ক কমিটিতে যারা আছেন, তারা সবাই খুব ভালো করেই জানে যে আমি ভোজপুরের সবকিছু, অন্যান্য ইউনিয়নের মতো ভোজপুরকে একটু বেশি করে আমি একটু খেয়াল রেখেছিলাম, কারণ ভোজপুরের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন। এটাকে আমি সবসময় কিন্তু শ্রদ্ধা দৃষ্টিতে দেখেছি। তো ওই জন্য একটু খবরাখবর সবসময় বেশি রেখেছি। আমি দেখেছি এখানে রাজনৈতিক প্রতিযোগিতাটা অনেক প্রবল, এটা অনেক ভালো। প্রতিযোগিতা থাকবেই রাজনীতি করতে গেলে, তাই না? প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকবে না। এই প্রতিযোগিতা আছে বলে আমি ভোজপুরবাসীকে স্যালুট জানাই, এই রাজনৈতিক সচেতনতাকে আমি স্যালুট জানাই, এই রাজনৈতিক উপলব্ধিকে আমি স্যালুট জানাই। এই যে আমাদের সিনিয়র নেতৃবর্গ আছে, ওনাদের যে চিন্তা ভাবনায় জাতীয়তাবাদী পরিবারের সবসময় ভালোবাসার দিকটাকে আমি স্যালুট জানাই, আপনাদেরকে স্যালুট জানাই এই দলটাকে ভালোবাসার জন্য। আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আপনারা এইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আগামীর দিনগুলো কিন্তু আমাদের জন্য কঠিন। দল আপনাদের, ভালোবাসাও আপনাদের। দলটাকে বুকে ধারণ করবেন, বুকে লালন করবেন। আমরা আশা করি আগামী দিন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই আপনারাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যাবেন। নির্বাচন যেই করুক সেটা বড় কথা না, যেই করবে সেই করবে না নির্বাচন। এই কথা যখনই আমি শুনি আমি সবসময় প্রতিবাদ করি। আমাকে অনেকেই বলে যে আপনার নির্বাচনের সময়, তো আমি তাদেরকে একটু বলি, মৃদু হেসে বলি যে ভাই আমি কখন নির্বাচন করলাম? বলছেন না, ওই আপনার নির্বাচন আর কি। আমি তো নির্বাচন করি নাই কোনোদিন। বলছেন না, আপনি করলেন না 2018 সালের নির্বাচন? আমি করি নাই, তারেক রহমান করছে। ভাই আমারও দোষ দিচ্ছেন কেন? আমি নির্বাচন করি না, তারেক সাহেব করছে। তার মানে সবগুলো আসনে হয় বেগম জিয়া করছেন, নইলে তারেক রহমান করছেন নির্বাচন। কিন্তু একজনের পক্ষে তো সব জায়গায় যাওয়া সম্ভব না, তাই না? তাই একজন একজন করে এক এক জায়গায় প্রতিনিধিকে দিয়েছে। আমাকে ফটিকছড়িতে একটা প্রতিনিধি বানিয়েছে, আমি নির্বাচন করি। নির্বাচন করেছেন তারেক রহমান, বেগম খালেদা জিয়া,
আমরা শুধুমাত্র তার প্রতিনিধিত্ব। আগামী দিনেও নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান। ভোট দেবেন তাকে। ধানের শীষ প্রতীক তাদেরই, দলের মূল নেতৃত্ব তারাই, নির্বাচন করবে তারাই। সুতরাং আগামী দিনগুলোতে যদি আপনারা একটু ঐক্যবদ্ধ থাকেন, সবাই বিএনপি পরিবারের সমস্ত সদস্যদের দেখেন একটু গুছুম গাছুম এই সে একটু হালকা উত্তেজনা, হালকা একটু মন কষাকষি, একটু অভিমান, এগুলো থাকবেই। আমরা সম্মেলন করতে গেছি, বিভিন্ন জায়গায় দেখছি, আমরা নিজেরাও অনেক চিল্লা হাল্লা করতেছি, আবার ঠিক হয়ে যাচ্ছে। কারণ এটা তো একটা পরিবার, যে বললাম পরিবারের একজন কর্তা আছে বাবা, আরেকজন আছেন মা, বড় ভাই, ছোট ভাই, চাচা, নাতি। তো আমরা তো সবাই সেই একটা পরিবারের মতো আছি। এই পরিবারটাকে আপনারা ভালোবেসে কাছে টেনে নেবেন ইনশাল্লাহ। অন্তত একটা সুখী সমৃদ্ধশালী আগামীতে বাংলাদেশ উপহার দেবে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ। আর সেজন্যে তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করার জন্য বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ ততদিন বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, সেই জন্যে আপনারা দয়া করে ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধভাবে ধানের শীষে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইনশাল্লাহ। কারণ আবার স্বৈরাচার ফেরত আসার কোনো সুযোগ বাংলাদেশিরা কোনোদিন দেবে না। তারা স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখেই যাবে, কিন্তু ওই স্বপ্নই থেকে যাবে। ওই যে অনেকে বলে, দুর্মুখরা বলে থাকে শ্বশুর বাড়িতে উনি গেছেন, তো শ্বশুর বাড়িতে যাক, বাপের বাড়িতে যাক, যেটাই যাক, উনি ভালো থাকুন। আমরা বদদোয়া করছি না, কিন্তু উনি যেন বাংলাদেশ নিয়ে আজ যেন মাথা না ঘামা, উনি যেন টুক করে চলে আসবো জাতীয় কোনো কথাবার্তা আর না বলেন। কারণ ওই টুক করে চলে আসা ওনার জন্য অতীত হয়ে গেছে, স্বপ্ন হয়ে গেছে। যেখানে আছেন তারাও 2 দিন পর বিরক্ত হয়ে তারা বলবে যে আপনি এইসব কথাবার্তা বলা বন্ধ করেন, কারণ আমাদের ব্যবসা চলতেছে। আমার হাসপাতাল বন্ধ হয়ে গেছে, হোটেল বন্ধ হয়ে গেছে, অতগুলো আমার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট যেগুলো বাংলাদেশিদের উপর চলতো বন্ধ হয়ে গেছে আপনার কারণে। আপনি তো বছর একটা শাড়ি কিনবেন, আর আমার তো লক্ষ লক্ষ শাড়ি বিক্রি হবে বাংলাদেশিদের কাছে। আমাদের তো সমস্যা নেই, আমার নিজের দেশের উৎপাদন বৃদ্ধি পাবে, আমার শাড়ি উৎপাদন বৃদ্ধি পাবে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের হাসপাতালগুলো সমৃদ্ধশালী হবে। আমরা আশেপাশে যাব, থাইল্যান্ডে যাব, ব্যাংককে যাব, বা অন্যান্য জায়গায় যাবে, একটু খরচ বেশি হলেও যাবো, দরকার হলে সেরকম। নইলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থাটা অনেক উন্নত হবে ইনশাআল্লাহ। তো ওনার এই সমস্ত অপকর্ম উনি কিন্তু শেষ করেন নাই, উনি চলে গেছেন লেজটা দিয়ে, কিন্তু হালকা ওই সুরসুরি দিয়া এটা বন্ধ করেন নাই। লেজটা আছে, মাথা গেছে। তো ওই লেজটাকে আমরা দেখতেছি কি করে, আমরা লক্ষ্য করতেছি কি করে লেজ। একটা সময় আসবে লেজটাকেও গর্তের মধ্যে ঢুকাইয়া মাটি চাপা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সোজা কথা হচ্ছে ইনি যেন এই অপকর্ম করে বাংলাদেশে কোনোদিন আবার টুক করে আসার সুযোগ না পান। উনি টুক করে আসবেন না। আমরা চাই উনি প্লেনে করে, যে জাতীয় প্লেনে উনি চলে গেছে, ওই জাতীয় আরেকটা প্লেনে করে উনি আসুন। আমরা বরণ ডালা নিয়ে, এই যে ফুল নিয়ে আমরা অপেক্ষা করবো ওনার জন্য। আসেন, আপনি টুক করে আসেন না, ওইভাবে চোরাগুপ্ত হয়ে আসেন না, সরাসরি প্লেনে করে আসেন। এয়ারপোর্টের লক্ষ লক্ষ মানুষ আপনাকে বরণ করার জন্য বসে আছে। কারণ আপনার নামে যে হাজার হাজার কেস হয়েছে, হাজার হাজার অপকর্ম করছেন, এগুলোর বিচার হতে হবে। তো এই বিচারগুলো হওয়ার জন্য আপনার আসা খুবই প্রয়োজন। আপনার যদি সাহস থাকে, আপনার যদি শক্তি,
আমি ওখানে একটু ইয়ে করাতাম। তো আপনার যদি থাকে এগুলো মনের মধ্যে যদি সেই শক্তি থাকে, তাহলে আমি বলবো আপনি আসেন, জনগণের মুখোমুখি হন, জনগণের চেহারা দেখেন, মানুষের চেহারা দেখেন, যেগুলোকে আপনি 17 বছর দেখার সুযোগ পান নাই। কারণ আপনি ছিলেন রাজপ্রাসাদে, গণভবনে, এসএসএফ পরিবেষ্টিত। মানুষের চেহারা দেখার, মানুষের কষ্ট বুঝার, মানুষের অনুভূতি বুঝার, মানুষের আবেগ বুঝার, অভিমান বুঝার কোনো সময় সুযোগ কোনোটাই আপনার কোনোদিন হয়নি। এইবার আসুন, মানুষের সাথে একটু মিশুন, দেখুন মানুষ কি দিয়ে খায়, কেমনে ঘুমায়, কেমনে কথা বলে, কেমনে ভালোবাসে, এগুলো দেখুন একটু। আপনি তো জনবিচ্ছিন্ন মানুষ, আপনি তো শেখ মুজিবের মেয়ে, আপনি তো অন্য গ্রহ থেকে এসেছেন এখানে। এদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার শরীর কাটলে রক্ত যেটা বের হবে সেটা হবে সবুজ, লাল না, কারণ আপনি ব্লু ব্লাড। ব্লু ব্লাড আছে, আমরা বলি না ব্লু ব্লাড, তারপর তো ব্লু ব্লাড। আপনি আমাদের পর্যায়ে পড়েননি। তো যাও, অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, আপনাদেরকে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে রেখেছে। তো খুব ভালো লাগছে আজকে এই পরিবেশে আপনাদের মধ্যে এসে কথা বলতে পারার জন্য, সুযোগ পাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক কমিটি, বিশেষ করে মাহবাই বোধহয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন, উনি অনেক সিনিয়র মানুষ, বহুদিন ধরে নেতৃত্ব দিয়েছে বিএনপির। আজাদ ভাই তো দিয়েছেন, আজাদ ভাইয়ের কথা কি বলবো, ওনাকে কতদিন ওনার বাসায় গিয়েছি, কথাবার্তা বলেছি, উনি আমাকে ধারণা দিয়েছেন পুরো ফটিকছড়ির। এখনো মাঝে মধ্যে আমার হয়তো বেয়াদবি হয়ে যায়, সুযোগ করে কথা বলা হয়ে ওঠে না, কিন্তু তবু উনি মাঝে মধ্যে রিং করেন, আমিও চেষ্টা করি ওনার সাথে কথা বলতে। ইনারা আমাদের সম্পদ, ইনারা আমাদের সম্পদ। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই এতক্ষণ ধৈর্য ধরে বসার জন্য, আমাদের কথা শোনার জন্য, এই আয়োজনে শরীক হওয়ার জন্য। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা এইভাবে একতাবদ্ধ হয়ে থাকবেন এবং যখনই সময় আসবে তখনই বিএনপির জন্য আপনাদের সর্বশক্তি দিয়ে কাজ করে যাবেন, যাতে বিএনপিকে ক্ষমতায় আনা যায়, যেন তারেক রহমানকে ক্ষমতায় আনা যায়, তারেক রহমানের হাতে যেন আমরা রাষ্ট্রের দায়িত্বটা তুলে দিতে পারি, আমরা যেন বেগম জিয়ার কাছে আমরা রাষ্ট্রের ক্ষমতাটাকে তুলে দিতে পারি। এটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি আমাদের যারা নেতৃবর্গরা অন্য ইউনিয়ন থেকে এসছেন আজকে দেখার জন্য, অনেক ভালো একটা এই যে জিনিসটা আমরা শুরু করেছি, এই উৎসাহটা দেখে আমার অনেক ভালো লাগছে যে একটা সম্মেলন করি, অন্য অনেকগুলো ইউনিয়ন থেকে ওনারা আসেন দেখার জন্য। আমরা তো এটাই চাই, তাই না? আপনারা যাবেন, আরেকটা ইউনিয়ন হবে 4 তারিখে হবে, এই যে আগামীকাল না, 4 তারিখে হবে আমাদের দাঁতমারাতে, সবাই যাবে, কোনো সমস্যা নেই। দেখেন এই উৎসবমুখর পরিবেশটা আমরা শুরু করতে চাই, এটা যেন থাকে, তাহলে আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধটা আরো দিন দিন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আমি অনেক কথাবার্তা বলে ফেলেছি আপনাদের, সুতরাং আর বলতে চাই না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জন্য এতক্ষণ আমাকে এত সুন্দর করে একটা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে আমি আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রথম অধিবেশনের এখানে শেষ হবে, এরপরে আমাদের একটা দ্বিতীয় অধিবেশন আছে। তো ততক্ষণ আপনাদেরকে আরেকটু সময় অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অসংখ্য ধন্যবাদ আমাদের সেই প্রিয় নেতা
আমার কথা রেখেছেন। উনি আমাকে বলেছেন ভোজপুরের প্রত্যেকটা ওয়ার্ডের কর্মী সম্মেলন করে ইউনিয়ন যে কর্মী সম্মেলন হবে সেখানে আমি মন ভরে কথা বলবো, সারাক্ষণ বলবো, আমি সেই সময় দেব। সেই কথাটা রেখে উনি আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, যেই কথাগুলো আমাদের কর্মীদের মনে সাহস জুগিয়েছেন, মনোবল শক্ত করেছেন। সেই জন্য ভোজপুর বিএনপির পক্ষ থেকে ওনাকে অসংখ্য